দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালে এটি নতুন একটি ভিডিও। পরিবেশ ও বিজ্ঞান সাবজেক্টটি থেকে অষ্টম শ্রেণীদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন। তাই দ্বিতীয় পরীক্ষায় যারা দিতে চলেছে তাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এবারে দেখো, শুরু করি। সঠিক উত্তর নির্বাচন করো। তোমাদের করতে হবে যেটা 12টি প্রশ্ন এমসিকিউ থাকবে, সেটা করতে হবে। যেমন চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কি হয়? এর সঠিক অ্যান্সার হবে কমে যায়। তারপর দেখো, বরফের গলনাঙ্কের নীল তাপ কত? এটা সঠিক অ্যান্সার হবে 80 ক্যালোরি পার গ্রাম। 3 নম্বর প্রশ্ন দেখো, জিঙ্ক প্লাস H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড সমান জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন বিক্রিয়ায় জারক পদার্থ কোনটি? তো যেটা পরে থাকবে সেটা হচ্ছে জারক, তাহলে এখানে হাইড্রোজেন সালফাইডটা হবে সঠিক উত্তর। কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে যে বায়ুমণ্ডলে গ্যাস নির্গত হয় তা হলো, এর সঠিক অ্যান্সার হবে নাইট্রোজেন ডাই অক্সাইড। ওকে, কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, অর্থাৎ তড়িৎ পরিবহন করতে পারে না কোনটা? তো এটাও পারে, এটাও পারে, এটাও পারে। হ্যাঁ, চিনি যেটা সে কিন্তু পারে না। এটা বলি, এটা হচ্ছে খাদ্য লবণ। প্রত্যেক দিন ব্যবহৃত একটি তড়িৎযোজী যৌগ বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? তো লোহার উপর লোহার মরিচা দূর করার জন্য জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। জিঙ্ক, যেটাকে দস্তা বা জিঙ্ক বলছে। এটা প্রকৃতিতে ঊর্ধ্বকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বোঝায় থাকে। এটা হবে বর্জ্যপাতে এই ঘটনাটা হয়। সঠিক জোটটি চিনি নাও। ম্যালেরিয়া ভাইরাস ঘটিত রোগ, এটা কখনো হবে না। ডেঙ্গি প্রোটোজোয়া ঘটিত রোগ, এটা হবে না। প্লেগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা হওয়ার সম্ভাবনা আছে। যক্ষা ভাইরাস ঘটিত রোগ, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে সি। প্লেগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ, জীবাণুর নাম ইয়ারসিনিয়া প্যাস্টিস, এটা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কোন আম সবচেয়ে পরে পাকে? এটা সবাই জানে, ফজলি আম, অর্থাৎ ঝুমকো ফজলি যে আমটা থাকে সেটা সব থেকে পরে পাকে। চায়ের মূল উপাদান কি হবে? ট্যানিন, ক্যাফিন। দেখো, চায়ে দুটো জিনিসই থাকে, একটা ট্যানিনও থাকে এবং ক্যাফিনও থাকে। তাহলে অপশন ডিটা হবে সঠিক উত্তর, এ এবং বি উভয়। হিমমিশ্র হলো, হিমমিশ্র, হিম মানে বরফ, হিমমিশ্র সাধারণত বরফ এবং নুনের মিশ্রণ থাকে। তার সঠিক উত্তর ডি, বরফ এবং নুনের মিশ্রণকে বলা হয় হিমমিশ্র। আপেক্ষিক তাপের একক কি হবে? ক্যালোরি, গ্রাম, ডিগ্রি, সি, এটা হবে সঠিক উত্তর। নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর দাও, 10টি করতে হবে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রশ্নগুলো দেওয়া আছে। কোন তাপ সঞ্চালন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয়? পরিবহন এবং পরিচালন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয়। তাহলে কোনটাতে প্রয়োজন হয় না, এটা আমি বলে দিই। এটা হলো বিকিরণ পদ্ধতিতে মাধ্যমের কোনো প্রয়োজন হয় না। বিকিরণ পদ্ধতি। এই মাধ্যমে সূর্যরশ্মি সূর্য থেকে আমাদের পৃথিবী পৃষ্ঠে আসে। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, কোন ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়? তাহলে সেটাও আনসার টিন এবং সীসা মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়। আচ্ছা, আলু এবং লিভার বা মেটেতে পাওয়া যায় এমন একটি এনজাইমের নাম কি হবে? এটা হবে ক্যাটালেজ। সঠিক উত্তর হবে ক্যাটালেজ। পরের প্রশ্ন দেখো, প্রস্রাবগারের ঝাঁঝালো গন্ধ কোন গ্যাসের? এটা সঠিক অ্যান্সার হবে অ্যামোনিয়া বা NH3 গ্যাসের ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারটাকে কি বলা হয়? ক্যাথোড। ঋণাত্মক বললে ক্যাথোড, কিন্তু যদি ওরা প্লাস বলতো অর্থাৎ ধনাত্মক বলতো সেক্ষেত্রে হতো অ্যানোড। ঠিক আছে, এই জেনে রাখবে অ্যানোড। তারপর দেখো, রূপোর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে কোনটি ব্যবহার করবে? এটা বলে দিই, যে বস্তুটার ওপর প্রলেপটা দেওয়া হবে সেই বস্তুটি হবে ক্যাথোড এবং যার প্রলেপ দেওয়া হবে সেটি হবে অ্যানোড। ঠিক আছে, এখানে রূপোর তৈরি গয়নাটা হবে ক্যাথোড আর সোনারটা হবে অ্যানোড। ঠিক আছে, বর্জ্য নিরোধক কি? বর্জ্য নিরোধক উঁচু বাড়ির মাথার লাগানো একটা ধাতব দণ্ড, যা বজ্রপাতের সময় তড়িৎ আধানকে সরাসরি মাটির পাঠিয়ে বাড়িকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। ঠিক আছে, এটাকে বলছে বর্জ্য নিরোধক। তারপরে দেখো, মোটামুটি ভাবে 50 কিলোমিটার আকাশ ভূপৃষ্ঠ বিভব পার্থক্য কত? এটার সঠিক অ্যান্সার হবে প্রায় 4000 ভোল্ট। জোর কলমের একটি অংশ স্টক হলে অপর অংশটির নাম কি হবে? তো এটার সঠিক অ্যান্সার হবে সিওন। দেখো, স্টক এবং সিওন থেকে পরীক্ষাতে অনেক কোশ্চেন আসে। স্টক এবং সিওন থেকে, এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা জেনে যাবে। ধানের
কোন জাতের বীজতলা তৈরি করতে লাগে না? তো সরাসরি অ্যান্সার হবে সরাসরি বীজ বোনার ধানের ক্ষেত্রে, যেমন আউশ ধানের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে। নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্ন, 2 নম্বর করে প্রশ্নগুলো থাকবে। 400 মিলিগ্রাম অ্যালুমিনিয়াম তাপমাত্রা 30 ডিগ্রি সি থেকে 70 ডিগ্রি সি আনতে কত ক্যালোরি তাপ প্রয়োজন? অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ এখানে দেওয়া রয়েছে, তাহলে এটা অঙ্ক করে জানতে হবে যে অ্যালুমিনিয়ামের আণবিক ভর কত, 400 মিলিগ্রাম, বা এটা গ্রামে পরিণত করতে গেলে 1000 দিয়ে ভাগ, অর্থাৎ 0.4 গ্রাম। উষ্ণতার পার্থক্য 70 থেকে 30 বার, যেটা 40 ডিগ্রি হচ্ছে। আর আপেক্ষিক তাপ দেওয়াই আছে এবং প্রয়োজনীয় তাপ, তাহলে ফর্মুলাটা কি, আইচ সমান এম এস এবং টি, এইগুলো মান বসিয়ে দিয়েছে, আর মানগুলো বসিয়ে টোটালি গুণ করেছে, গুণ করে 3 ঘর পর দশমিক, তো সঠিক উত্তর পেয়ে গেছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, খুবই ফিবিআই। সন্ধ্যাবেলা শিশির পড়ে না অথচ গভীর রাতে শিশির পড়ে কেন? উত্তর কি হবে, সন্ধ্যাবেলায় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু যথেষ্ট উত্তপ্ত থাকে, ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি থাকে, কিন্তু গভীর রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে শীতল হয় এবং সংলগ্ন বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে যায়, ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির হিসেবে জমা পড়ে। আচ্ছা, পরের প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, প্রেসার কুকারের কার্যনীতি কি? এটা সঠিক উত্তর এখানে দেখো, তরলের উপর চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। প্রেসার কুকারের ভেতর আবদ্ধ বাষ্পের চাপের জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বদলে প্রায় 120 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়, ফলে উচ্চ তাপমাত্রায় খাবার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, অর্থাৎ তাপমাত্রাটা বেড়ে যায় বলে তার খাবার তাড়াতাড়ি সিদ্ধ হয়, এইটুকুই ব্যাপার। তারপরে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়, মানে যেটা বলো সেটা তোমাকে দিতেই হবে। আর এই 3 নম্বরের প্রশ্ন টোটাল 8টি করতে হবে, 24 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ এটা। দেখো ভিভিআই প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে। তাপমোচী পরিবর্তন এবং তাপগ্রাহী পরিবর্তনের একটি পার্থক্য বিক্রিয়ার সাহায্যে দেখা যায়, জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। তো দুটো প্রশ্ন এখানে একসাথে জড়িত আছে। তাপমোচী পার্থক্যটা হলো যে তাপমোচী পরিবর্তনে উৎপন্ন হয়, তাপমোচী পরিবর্তনে তাপ উৎপন্ন হয়, যেমন পোড়াচুন ও জলের বিক্রিয়ায়, কিন্তু তাপগ্রাহী পরিবর্তনে তাপ শোষিত হয়, নাইট্রোজেন অক্সিজেনের বিক্রিয়া। জারণ বিজারণ সহ অবস্থান, যেমন CuO প্লাস হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কপার এবং জল উৎপন্ন হচ্ছে, এখানে কপার অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে কপার উৎপন্ন হয়েছে, তাই এটা বিজারণ। আবার হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া হয়ে হাইড্রোজেন জল উৎপন্ন হয়েছে, তাই এটা জারণ, অর্থাৎ একই বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটেছে। ওকে, তারপরে প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জারণ বিজারণ বিক্রিয়াগুলি শনাক্ত করো, কোনটা জারণ আর কোনটা বিজারণ। তাহলে আমি বলি, এখানে এ নম্বরটা হচ্ছে বিজারণ, বি হচ্ছে জারণ, আবার সি হচ্ছে বিজারণ, আর ডি হচ্ছে জারণ। তো জারণ বিজারণ তুই দেখে বুঝে যাবে এটা জারণ এটা বিজারণ। প্রথমে যদি প্লাস দিয়ে যুক্ত থাকে সেটা হবে বিজারণ, পরে প্লাস দিয়ে যুক্ত হলে সেটা হবে জারণ, ব্যাস আর কিছু নেই। অনুঘটক কাকে বলে? অনুঘটক কি, 2 নম্বর প্রশ্ন। যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে বাড়ায় বা কমায় কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাদের বলা হয় অনুঘটক। পরের প্রশ্ন, ফেরিক এবং কপার বিক্রিয়া করে, ফেরিক প্লাস কপার বিক্রিয়ায় কোনটি জারণ আর কোনটি বিজারণ ঘটেছে? আচ্ছা, আর এখানে একটা প্রশ্ন রয়েছে, মানব দেহে উৎসেচকের গুরুত্ব উল্লেখ করো। তাহলে 1+2 প্রশ্ন, উত্তর, এই বিক্রিয়ায় কপার হলো জারক এবং ফেরিক হলো বিজারক। উৎসেচকের গুরুত্ব, 1 নম্বর গুরুত্ব, পরিপাক সাহায্য করে, যেমন লাগারসের টায়ালিন শ্বেতসার হজমে সাহায্য করে। 2, কোষের শক্তি উৎপাদনে এবং ডিএনএ প্রতিলিপিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুটি গুরুত্ব তোমরা জেনে যাবে। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তড়িৎ লেপন কাকে বলে? লোহার পাইপের উপর জিঙ্কের তড়িৎ দিতে অ্যানোড এবং ক্যাথোড হিসেবে কি ব্যবহার করবো? তো এটা ইজি কোশ্চেন। তো তড়িৎ লেপন, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলা হয়। লোহার পাইপের উপর জিঙ্কের প্রলেপ দিতে গেলে অ্যানোড ক্যাথোড কি করবে? তো এখানে জিঙ্কের প্রলেপ দিতে গেলাম, তো অ্যানোড হিসেবে ব্যবহার করব বিশুদ্ধ জিঙ্কের পাত এবং ক্যাথোড হিসেবে ব্যবহার করব লোহার পাত। তো আগে আমি বলেছি যার উপরে প্রলেপটা দেওয়া হবে সে হবে
ক্যাথোড এবং যার প্রলেপটা দেওয়া হবে সে হবে অ্যানোড। ঠিক আছে। অথবা প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার সংক্ষেপে বর্ণনা দাও। তাহলে 1 নম্বর ব্যবহার, ধাতু নিষ্কাশন। সোডিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি সক্রিয় ধাতু আকরিক থেকে তড়িৎ বিশ্লেষণ করে পাওয়া যায়। 2 ধাতু শোধন। অবিশুদ্ধ কপার বা জিঙ্ককে তড়িৎ বিশ্লেষণ বিশুদ্ধ করা যায়। 3 নম্বর তড়িৎ লেপন। লোহার দ্রব্যে মরিচা পড়া রোধে সোনা, রূপা এবং জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এবার পরের প্রশ্নটা দেখো, যে 4 নম্বর প্রশ্ন, যে আমি একটি তড়িৎদ্বার, ব্যাটারি ধনাত্মক প্রান্তের সঙ্গে আমি যুক্ত। আমি এখানে হলো ক্যাথোড। যেহেতু ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ বিক্রিয়া ঘটে, তাই ক্যাথোডে ঘটে। তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি রূপান্তরিত হয়? এটা হবে বিজারণ, বি অপশনটা। এবং তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিবর্তন হয়, এটা জানতে হবে। তারপরে প্রশ্ন, কালাজ্বর সৃষ্টিকারী আদ্য প্রাণীর নাম, তার বাহকের নাম লেখো। এই রোগের লক্ষণগুলি কি কি? জীবাণু। লিশম্যানিয়া ডোনোভ্যানি কালাজ্বরের আদ্য প্রাণীর নাম, বাহক হচ্ছে বেলে মাছি। লক্ষণ দেখো, দীর্ঘস্থায়ী জ্বর, যকৃৎ পৃহার বৃদ্ধি। 2 নম্বর ত্বকের রং কালচে হয়ে যাওয়া, ওজন কমে যাওয়া এই রোগের লক্ষণ। অথবা প্রশ্ন, ম্যালেরিয়া রোগের ওপর একটা টিকা লেখো। খুব গুরুত্বপূর্ণ। ম্যালেরিয়া একটি প্রোটোজোয়া ঘটিত রোগ। এই জীবাণুর নাম প্লাজমোডিয়াম ভাইরাস। এর বাহক হলো স্ত্রী অ্যানোফিলিস মশা। এই রোগের প্রধান লক্ষণ হলো কাঁপুনি দিয়ে তীব্র জ্বর আসা, যা নির্দিষ্ট সময় অন্তর ছেড়ে গিয়ে আবার আসে। 1902 সালে রোল্যান্ড রস প্রমাণ করেন যে এই মশা রোগ ছড়ায়। কুইনাইন নামক ওষুধ ম্যালেরিয়া রোগ সারাতে সাহায্য করে। পরের প্রশ্ন, এইডস রোগের জন্য দায়ী ভাইরাসটির সম্পূর্ণ নাম লেখো এবং কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম কি? স্মল পক্সের আরেক নাম কি? তো এই 3টি প্রশ্ন খুবই ভিভিআই এবং গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই আসবে। হিউম্যান ডেফিসিয়েন্সি ভাইরাস, ঠিক আছে। আর বি অপশন যেটা বললাম, যে কলেরা রোগের জীবাণুর নাম ভিব্রিও কলেরি, অ্যান্সারটা হবে। আর পরের প্রশ্নটা ছিল স্মল পক্সের আরেক নাম কি? তাহলে স্মল পক্সের আরেক নাম হলো বসন্ত বা গুটি বসন্ত। ওকে। পরের প্রশ্ন, আধুনিক পদ্ধতিতে ধান চাষ যে ধাপের মাধ্যমে করা হয়ে থাকে সেইগুলির নাম কি লেখো এবং হ্যাচারি কি? তাহলে 2 এবং 1। 2 এর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ধাপ সমূহ, জমি তৈরি করতে হবে, বীজ শোধন করতে হবে, বীজতলা তৈরি, চারা গাছ রোপণ, সার প্রয়োগ, জলসেচ, আগাছা দমন, ফসল তোলা। ঠিক আছে। তো এটা সবাই কৃষক জাতির ছেলেগুলো সবাই জানে। হ্যাচারি কি? এটা দেখো, যেখানে কৃত্রিম প্রজনন পদ্ধতিতে মাছের ডিম থেকে চারা মাছ তৈরি করা হয় তাকে বলা হয় হ্যাচারি। ওকে। অথবা একটা প্রশ্ন রয়েছে, রানী, পুরুষ এবং শ্রমিক মৌমাছির একটি করে কাজ লেখো। তাহলে এইখান থেকে গুরুত্বপূর্ণ, পরীক্ষা থেকে কোশ্চেন একটা অবশ্যই আসবে। দেখো, রানী মৌমাছির কাজ হচ্ছে ডিম পাড়া। ওকে। পুরুষ মৌমাছির কাজ রানীর সাথে প্রজননে অংশ নেওয়া, প্রজননে। ঠিক আছে। আর শ্রমিক মৌমাছির কাজ মৌচাক তৈরি করা, মধু সংগ্রহ করা আর শিশুদের দেখাশোনা করা শ্রমিক মৌমাছির কাজ। তাহলে এই কাজ থেকে অবশ্যই পরীক্ষাতে আসবে কোশ্চেন। তারপর প্রশ্ন দেখো, মেজর কাপ এবং মাইনর কাপের মধ্যে পার্থক্য। বৈশিষ্ট্য, মেজর কাপ এবং মাইনর কাপ আকারে বড় হয় এবং দ্রুত বাড়ে, এটা হলো মেজর কাপ। ঠিক আছে। মাইনর কাপের ক্ষেত্রে আকারে ছোট হয়, দ্রুত বাড়ে না। ডিম পাড়া, দেখো সাধারণ বদ্ধ জলে ডিম পাড়ে না, আর এটা সাধারণ বদ্ধ জলে ডিম পাড়ে। উদাহরণ হিসেবে রুই, কাতলা, মৃগেল, আর এটা হচ্ছে বাটা এবং পুঁটি। ওকে। পিডিএফটি সাজেশন পিডিএফ পেতে তোমাদের 89 27 90 15 67 নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে এবং সেখানে হাই লিখতে হবে। সম্পূর্ণ পিডিএফটি তোমরা পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। একটা লাইক অবশ্যই দিয়ে যাবে।